হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই রাতের ক্লাসে উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের ক্লাস আমরা প্যালিয়েশন, সাপ্রেশন এন্ড কিউর পার্ট 3 আলোচনা করব। আজকের এই ক্লাসে দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আমাদেরকে বোঝাবেন, আমাদেরকে পড়াবেন, শেখাবেন আমাদের একান্ত প্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। স্যার ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা সবাই স্যারকে চেনেন, স্যারের আলোচনা সবাই উপভোগ করেন এবং স্যারের কাছ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে রেগুলারলি আমরা ইমপ্লিমেন্ট করি। সেই হিসেবে আমাদের গুরুজন বলতে পারি আমি আমাদের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আজকের প্যালিয়েশন, সাপ্রেশন এন্ড কিউর এর ধারাবাহিক আলোচনা পার্ট 3 নিয়ে আলোচনা করার জন্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। স্যার, আপনি আপনার আলোচনা শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ন্যাশনাল হোমিও ফোরামকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার কিছু কথা আমি শুরু করছি। প্র্যাকটিক্যালি আমরা এই ধরনের আলোচনাগুলো আমরা সাধারণত পাই না। তা আজকে আমি এর আগে দুদিন যেটা আমি করেছি সেটা হচ্ছে সাপ্রেশন, প্যালিয়েশন এবং কিওর নিয়ে। আমাদের মূল লক্ষ্যটা সাপ্রেশনটাকে বোঝা, এবং সাপ্রেশন যদি না বুঝি তাহলে মহা মুশকিল। সাপ্রেশন ইজ দ্য কজ অফ ডিজিজ, এই কথাটা বললে অনেকেই কিন্তু একটু ভিড়মি খেয়ে যাবেন। কিরকম ব্যাপারটা হলো, মায়াজম গেল কোথায়, বা তার ইমোশনাল সাপ্রেশনগুলো এগুলো কি করে হলো, এটাই কারণ হবে। ব্যাপারটা কোথায় হচ্ছে সেটা হচ্ছে, ধরুন মায়াজমের কথা যদি বলি, মায়াজম কি করবে, আপনারা যে ফিজিওলজিক্যাল এক্সপ্রেশন যেগুলো আছে সেইখানে আপনার কি তৈরি করবে, সাপ্রেশন তৈরি করতে, কারণ ফিজিওলজিক্যাল এক্সপ্রেশনগুলোকে সে করতে দেবে না, বাধা দেবে। তো বাধা দিলেই তো ফিজিওলজিক্যাল প্রসেসে সাপ্রেশন হলো। এই সাপ্রেশনের এগেনস্টে তো কি করছে, তার একটা চিত্ররূপ আমাদের বাইরে প্রকাশ করছে ভাইটাল ফোর্স, যা আমাকে সাহায্য করো। এটা হচ্ছে তো মূল ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে কি জানেন তো, এখন অনেকে অনেক কিছু করছেন চিকিৎসা করতে গিয়ে গবেষণার নাম করে, হোমিওপ্যাথি শ্রাদ্ধ করে, আর বলে লাভ নেই কিছু। সেই সব বিতর্কে না গিয়ে বরঞ্চ আমরা বোঝার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি যে আমাদের কি করা উচিত। এবং আপনি দেখতে পাবেন যে আজকাল কিওর কিওর বলে যেসব মানে কি বলবো, পোস্টগুলো যেগুলো দেওয়া হচ্ছে, সো কল এভিডেন্স বেস কিওর, সেগুলো দেখলে তো আবার কি বলবো, বিবমিশা আসে, বমি আসে অধিকাংশ ক্ষেত্রে এরকম ঘটনা। এবং এই যে গন্ডগোলগুলো আছে, এই গন্ডগোল মানুষ শেখার জন্য এগুলো আসে। এই গন্ডগোলটা হোমিওপ্যাথি আরো বেশি ক্ষতি করবে মূল ব্যাপারটা যদি আমরা না বুঝতে পারি। আমরা কি করব, প্যালিয়েশন সাপ্রেশনকেও কিওর বলে চালিয়ে দেব, প্যালিয়েশন কিওরকেও আমরা সাপ্রেশন বলে চালিয়ে দেব। ধরুন আজকে আপনি একটা শ্বাসকষ্টের পেশেন্টকে আপনি একটা ওষুধ দিলেন, দিয়ে শ্বাসকষ্টটা ঠিক হয়ে গেল। আপনি কি করলেন, তাকে এভিডেন্স বেস কিওর হিসাবে সেটাকে শো করলেন। কথাটা মিথ্যে নেই, এর মধ্যে কোনো মিথ্যে নেই, কিন্তু পেশেন্ট আগে যে ঠান্ডা ছিল এখন সে রাগী হয়ে গেছে। অ্যাজ এ পেশেন্ট সে তো ভালো নেই, দ্যাট ইজ দ্য সাপ্রেশন। এই যে সাপ্রেশনটা হলো, এটা তো আপনি বলবেন না, কারণ আপনার ওই স্বার্থ আছে হকারি করার, যে আমি এই করেছি ওই করেছি, তুমি আমার কাছে আসো। এই যে ব্যাপারটা, যেটা এই লোভটা আমাদের ত্যাগ করতে হবে। একজন হোমিওপ্যাথের একনিষ্ঠ সেবক হয়ে হোমিওপ্যাথির
আমাদের কাজটা করে যেতে হবে। তো আজকে আমি একটু ঢুকছি, আগে যেটা আলোচনা করেছি সেটাকে ভূমিকা বলা যাবে না, প্রিফেজ বলা যেতে পারে আর কি। প্রিফেজও না আর কি, ভূমিকার আগের পোর্শনটা। এবার ভূমিকাতে একটু আসি, এগুলো একটু জানা দরকার। কিওর বলতে কি বোঝায়, ভ্যালিডেশন কি বলতে কি বোঝায়, সাপ্রেশন বলতে কি বোঝায়। এবং আপনারা যদি সুযোগ দেন, আমি আমি এইটা যেই চ্যানেলের বই থেকে করছি, লুকোবার তো কিছু নেই। এর আগে আমি যে রবার্টসের বই থেকে করেছি, সেইগুলো আমাদের হোমিও দর্পণে মমিনুল হক বা দীপেন বা আমাদের যে হোমিও দর্পণ সেই চ্যানেলে আছে। আপনারা যদি সময় করে কষ্ট করে একটু দেখে নিতে পারেন তাহলে আপনারা খুব লাভবান হবেন। আমি যেটা করছি যেই চ্যানেল থেকে করছি, তার ফলে যেই চ্যানেল থেকে যখন আমরা করছি, যখন তার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ কিওর। কিওর কিওর বলতে কি বোঝায়? মিনস কমপ্লিট চেঞ্জ of a state of disorder to that of order, and not mere removal of the certain troublesome or dangerous symptoms of a patient of disease, and governed by easily comprehensible principles, that is law of nature. Governed by easily comprehensible principle. এটা আমার কথা নয় রে বাবা, এটা জে.এন. কাঞ্জিলালের কথা। আমি কি? It signifies total and permanent removal of the symptom. এর বাংলা একটু করে দিস, সবার সুবিধা হবে। আরোগ্য বলতে বোঝায় আমূল পরিবর্তন, বিশৃঙ্খলা অর্থাৎ ব্যাধি, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা ফিরে আসা, রোগের শুধু কষ্টদায়ক লক্ষণ বা ভয়ঙ্কর লক্ষণগুলোকে দূর করা নয়, এবং ইহা সহজবদ্ধ নীতির দ্বারা পরিচালিত হবে। আরোগ্য যে হলো, সে আরোগ্যটা সহজবদ্ধ নীতি সেখানে ফলো করছে কিনা আপনাকে শো করতে হবে। তো শো না করলে হবে না, ওটা কোনো মূল্য নেই। এটাই হচ্ছে প্রকৃত অর্থ, যে নীতি অনুসারে হবে। আরোগ্যের প্রকৃত অর্থ হচ্ছে সমগ্র লক্ষণ সমষ্টির স্থায়ী অপসারণ। এখানে একটা জিনিস খুব খেয়াল করার আছে, একটা জিনিস মনে করে দেখুন। একটা কথা কি বলেছে না, কষ্টদায়ক লক্ষণ বা ভয়ঙ্কর লক্ষণটিকে দূর করা নয়। চারিদিকে কি দেখতে পাচ্ছেন? লিউকোরিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা, টিউমারের হোমিওপ্যাথি চিকিৎসা, মাথা ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসা। এখানে পাণ্ডিত্যের অভাব নেই। হোমিওপ্যাথিটা কোথায়? পণ্ডিত আর হোমিওপ্যাথ এক জিনিস নয়। একটা জিনিস মনে রাখবেন, সব হোমিওপ্যাথ অবশ্যই পণ্ডিত, কিন্তু সব পণ্ডিত কিন্তু হোমিওপ্যাথ নয়। এই হচ্ছে মজার জায়গাটা। তাহলে আমরা কিওর সম্বন্ধে একটু বুঝলাম। তাহলে প্রকৃত আরোগ্যের যদি আমাদের হতে হয়, তাহলে কি প্রাকৃতিক আরোগ্য নীতিকে সফল করে অর্গান নির্দেশিত পথে করতে হবে। সেই পথে করলেই দেখবেন আপনাদের সাকসেস কমে গিয়েছে। সাকসেস কমে গিয়েছে। আমরা এই কমটাকে মেনে নিতে পারি না। আরে আমি যা করেছি সেই ফল তো আমাকে মানতে হবে। আমি সেটা বাড়িয়ে বলাটা যেমন আমার উচিত নয়, আবার কমিয়ে বলাটা আমাদের উচিত নয়। এবার দেখা যাক কি বলছেন হ্যানিম্যান, কি বলছেন। কারণ মঙ্গলময় প্রকৃতি এই বরদানকে আমরা কি আধুনিকতার যুপকাষ্টে বলি দিতে পারি? কোনটা বলি দেওয়ার কথা বলছে? নীতিকে কি আমরা বলি দিতে পারি? এ তো বাস্তবে প্রকৃতি বিরোধিতা। সাবধান, প্রকৃতির অভিশাপ নেমে আসবে আপনার রোগীদের উপরে। আর বন্ধুরা, আপনাদের বর্ষিত হবে স্বয়ং হ্যানিম্যানের অভিশাপ। প্রকৃতির নিয়ম ভাঙলে কি হয়? গাছপালা কেটে দিয়েছি, নদী নালা বুঝিয়ে দিয়েছি, আমরাই তো করেছি। তার ফল কি খুব ভালো হয়েছে? ফল মোটেই ভালো হয়নি। প্রকৃতি প্রতিশোধ নেবেই নেবে। ফলে প্রকৃতি, এই যে প্রকৃতির নেচার, এই যে আমাদের হোমিওপ্যাথিক ল, আমাদের একটা কথাই বলে গবেষণা হচ্ছে না, নতুন কিছু আবিষ্কার হচ্ছে না। আর লটাকে পাল্টাবে কি করে? লটাকে কি পাল্টানো যাবে? এটা প্রকৃতির ল, এটা আমার ল, আপনার ল নয়। এবার হচ্ছে প্যালিয়েশন। প্যালিয়েশন কি? মিনস রিমুভাল অফ দ্য টেম্পোরারি suspension of any manifestation or ever and produce of the disease process. খুব দারুণ কথাটা বলেছে। কি বলছে? ইভেন এন্ড প্রোডাক্টস অফ দ্য ডিজিজ প্রসেস। উপশম বলতে কি বোঝায় না, সাময়িক কোনো রোগের কষ্টকে দূর করা হয় অথবা রোগের শেষ অবস্থাকে,
শেষ অবস্থা মানে ধরুন আপনি ক্যান্সারের শেষ অবস্থায় দেখতে পাচ্ছেন, ধরুন সেখানে রোগী প্রচন্ড কষ্টের মধ্যে আছে, এইরকম কন্ডিশন যখন আসবে তখনও কিন্তু আপনারা প্যালিয়েশনের কথা ভাবতে পারেন। এখন এই যখন এরকম কন্ডিশন হয়, আগে রুগীটাকে একটু আরাম দেই, তারপরে হোমিওপ্যাথি করবো। এরকম গল্প কথা অনেক আছে, আমি অমুক টিংচার দিয়ে, অমুক ইয়ে দিয়ে, বায়োকেমিক দিয়ে অমুক কিছু করেছি। যাই করে থাকি না কেন, বায়োকেমিক তার হোমিওপ্যাথি নয়, তার প্রিন্সিপাল আলাদা। আর টিংচার সম্বন্ধে যেটা বলছে, টিংচার একসময় হ্যানিম্যান ইউজ করেছেন, পরবর্তীকালে আমি এক্সাক্ট অ্যাপোরিজমটা বলতে পারছি না, আমার আরোগ্যের মধ্যে লেখা আছে, আরোগ্য আমি সিরিজ একটা করছি তো, ওর মধ্যে কোনো একটা লেখা আছে। তা সেখানে হ্যানিম্যান বলছেন যে এই ক্রুড ড্রাগ যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, এটা বটম একদম ভেতরে গিয়ে সোডার সঙ্গে এটা মিক্সড হয়ে গিয়ে কমপ্লেক্স ডিস তৈরি করবে। এইগুলো এরা কিছুতেই পড়বে না, এরা বলবে এটা দিয়ে আমি ভালো বুঝছি। হ্যাঁ, মাদার টিংচার আমি দিতে পারি যদি তার সিমটম যদি ট্যালি করে, পেশেন্টের সাসেপ্টিবিলিটি যদি খুব লো হয়, সেখানে মাদার টিংচার দিতে পারি, এটা যুক্তিসঙ্গত ব্যাপার। 50 মিলিসিমেনের পর আর এই যুক্তি আর খাটে না। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে আমাদের যে কি করব, এখানেও কিন্তু সে সিমিলিবাস ভ্যালিয়েশনও কিন্তু আপনাকে ওই একই অর্ডারে আপনাকে সিমটমটা অনুযায়ী সিমিলারিটি যেটা আসবে সেটা দিতে হবে। এবং যে ক্ষেত্রে প্যাথোলজিক্যাল চেঞ্জটা খুব বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে একদম পিওর সিমিলিমামটা দেওয়া খুব মুশকিল। যদিও বা দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের 50 মিলিসিমাল ইউজ করাটা সবচেয়ে বেটার। যদি ফেলে দেওয়া ডোজটা ব্যবহার করতে পারি তাহলে পেশেন্টের সার্ভাইভালটা অনেক বেটার হবে, পেশেন্ট অনেক ভালো থাকবে। ফেলে দেওয়া ডোজ বলতে ডক্টর কেশি দাস আবিষ্কার করেছিলেন এই দানাটাকে ক্রাশ করে নিয়ে পাউডারে করে নিয়ে পাউডার ফেলে দাও, আবার পাউডার দাও। এটা আমি 10-15 বার পর্যন্ত আমরা করেছি, কিন্তু একটা মুশকিল কি, এই যদি দানাটা না থাকে তখন এটা করতে পারবে না। এইটা হচ্ছে এই পদ্ধতির একটা অসুবিধা, কিন্তু এটা করা যেতে পারে মিনিমাম অ্যাজ পসিবল। এবং এটা আমরা দিয়ে কিন্তু রেজাল্ট আমরা পেয়েছি, প্রচুর পেয়েছি। এবং তারপরে তাহলে কি হচ্ছে, এটা এটা একটা পদ্ধতি হলো। তারপর রিমুভাল করতে ধরুন প্যালিয়েশন বলুন, কিওর বলুন, দুটোতেই কিন্তু ট্রু সিমিলিমাম প্রেসক্রিপশন হবে। এর জন্য আলাদা কোনো কায়দা নেই যে এইটা এরকম বেড়ে গেছে, এটাকে কমাবার জন্য আজকাল তো হোমিওপ্যাথি ডাক্তাররা বলছে ক্রিয়েটিন ছাড়িয়ে দেবো, আমি রিউমেটিক ইউরিক অ্যাসিড ছাড়িয়ে দেবো, অনেক গল্প বলছে। এইগুলো সব পণ্ডিতের কথা, এটা হোমিওপ্যাথের কথা নয়। ফলে ব্যাপার হচ্ছে তারা কি করছেন, সাপ্রেশন করছেন। হোয়াই ইট ইজ সাপ্রেশন? আমি এর আগের দিনে আমি আপনাদের একটা বোঝাতে গেছিলাম, আমি ইনফেকশন নিয়ে বলতে গিয়ে বলেছিলাম, এটা ইনফেকশনের ক্ষেত্রে যেটা সত্য সেটা মায়াজমেটিক ইনফেকশনের ক্ষেত্রে সেম সত্য। আমি কতগুলো পিরিয়ড বলেছিলাম, একটা হচ্ছে আক্রান্ত হওয়ার পর তার ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড, তারপরে তার কি হবে, আলটিমেটলি তার ইলনেস আসবে। হ্যাঁ, এই যে পরপর প্রসিডিওরগুলো আসছে, এই প্রসিডিওরগুলোর উপর আমাদের চিকিৎসা করতে হয়। এই টোটালটা নিয়ে কিন্তু একটা ডিজিজ ফেনোমেনা। কিন্তু হোয়ারাস চিকিৎসা বিজ্ঞান কি করছে, শুধুমাত্র ইলনেসের জায়গাটাকে কমব্যাট করছে। এই জায়গাটা কমব্যাট করলে পরে তো আপনার হবে, সাপ্রেশন হবেই। আরো মুশকিল হচ্ছে কি, যারা একটু এইসব পণ্ডিত যারা আর কি, যে অ্যালার্ট সাবজেক্ট যাদের প্রচন্ড জ্ঞান আছে, আমি স্বীকার করছি অনেকের অসাধারণ জ্ঞান আছে, তারা কোনো অংশে কম নয় কারো থেকে। এইসব চিকিৎসকরা কি করছে, এরা প্যাথোলজি এরিয়াটা ভালো বোঝার জন্য কি করে, থেরাপিউটিক্যাল অ্যাঙ্গেল থেকে ওই কষ্টদায়ক সিমটমগুলোকে ফটাফট কমিয়ে দিচ্ছেন পোটেন্সি দিয়ে। এটা আরো ডেঞ্জারাস। মাদার টিংচার দিয়ে বা অ্যালোপ্যাথি মেডিসিন দিয়ে যে ক্ষতিটা করা হচ্ছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করতে পারে এই ওষুধে। এগুলো আমরা দেখেছি চোখের সামনে, ফলে আমি এগুলো কোনো গল্প বলছি না। এবার আসা যাক সাপ্রেশন। When we brag ourselves as curing a case of gastric colic or leukorrhea or diarrhea or food sweat with our remedies, select on the local and partial একটু পরে শোনা একটু ডিস্টার্ব হয়ে গেল। আমাকে কি দেখা যাচ্ছে ভালো পরিষ্কার? পরিষ্কার কি দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে দেখি কথা ভালো শোনা যায় স্যার। হ্যাঁ, আপনাকে দেখা যায় এবং কথাও খুব সুন্দরভাবে শোনা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। এবার বলছে, এবার এই জায়গাটা খুব ভালো করে শুনুন।
When we brag ourselves as curing a case of gastric colic or leukorrhea, diarrhea, foot sweat, with our remedies select on the local or partial indication, we on most occasionally do nothing like cure, but actually commit an act of palliation, or many cases worse still, an act as a suppression. আমাদের দেখুন 11 নম্বর অবজারভেশনে কেন সতর্ক করেছেন যে লোকাল সিমটমকে ইয়ে করার জন্য, কিন্তু দেখুন এই লিউকোরিয়ার চিকিৎসা এগুলো তো আপনি দেখতে পাবেন, তো বইও বেরিয়ে যাচ্ছে কত কি। ডায়রিয়ার চিকিৎসা, বেলের ডায়রিয়ার বই বিখ্যাত, আমি জীবনে বই কিনিনি, ভয় কিনিনি, পাছে মাথার মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, ভয় কিনিনি। তাহলে এবার ব্যাপারটা কি হলো, এইখানে একটা বাংলাটা কি বলেছি, বাংলাটা করলে কি দাঁড়াচ্ছে, আমরা যখন বড়াই করে বলি পেটের শুল বেদনা, শ্বেতপ্রদর মানে লিউকোরিয়াকে, উদারময়, পায়ের পাতার ঘাম আরোগ্য করেছি স্থানীয় বা আংশিক লক্ষণের সদস্যতার ভিত্তিতে, তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে আরোগ্য করতে পারি না, বরং আমরা দুষ্কর্ম করে উপশম রোগের দমন করি। দুষ্কর্ম করে শুধু এই উপশম করছে, রোগের দমন করছে না, পকেটে তো ওই অন্যায্য পয়সাটা তো ঢোকাচ্ছি, অন্যায্য পয়সাটা তো ঢোকাচ্ছি। এখন মনে পড়লো একটা ঘটনা, মনে পড়লো দস্যু রত্নাকর বা যাকে পরবর্তীকালে রামায়ণ যিনি লিখেছিলেন বাল্মীকি, তার দস্যু রত্নাকর এক সাধুর কাছে লুট করতে গেছে, সাধুকে বেঁধে রেখেছে। সাধু তখন বলছে, তুমি যে এই পাপ কাজ করছো, এই পাপের ভাগিদার কি তোমার পরিবার হবে? কেন হবে না, আমি তাদের রোজগার করে নিয়ে খাওয়াচ্ছি। বলে আচ্ছা, আমাকে বেঁধে রাখো, গিয়ে জিজ্ঞেস করো যে তারা পাপের ভাগী হবে কি। তারপর যাওয়ার পর তারা বলছে, এটা তো আপনার কর্তব্য আমাদের ভরণ পোষণ করা, আমরা কেন পাপের ভাগী হব। তখন এসে ওই সাধুর পায়ে লুটিয়ে পড়ল, এবং তারপরে সেই দস্যু রত্নাকর কোথায় তিনি বাল্মীকি ঋষিতে পরিণত হলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল, ডক্টর কেশি দাস আমাদের বারবার বলতেন মজা করে, যত পারি দস্যু রত্নাকরকে নিয়ে আয়, আমি ওদের বাল্মীকি বানাবো, হোমিওপ্যাথি নাহলে বাঁচবে না। তো এই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে তাহলে কি হলো, এই যে অধিকাংশ ক্ষেত্রে আমরা প্যালিয়েশন সাপ্রেশন দুষ্কর্ম করছি, আমরা মানি না। ডক্টর জেন কাঞ্জিলার একটা ঘটনা বলি, তিনি একটা মারাত্মক কেস সারিয়েছেন, একটা টিউমারের কেস ছিল, আরো কি কি গন্ডগোল ছিল, তিনি সারিয়েছেন, কিন্তু সেই পেশেন্টের পায়ে ঘাম ছিল, দুর্গন্ধযুক্ত ঘাম ছিল, ওষুধ খেতে খেতে সব রোগ সেরে গেল, কিন্তু ওই ঘামের ইয়েটা পরিমাণটাও বেড়ে গেল আর দুর্গন্ধটাও বেড়ে গেল। তখন সে এসে কমপ্লেন করছে, স্যার আপনি তো সবই সারালেন, এটা কেন সারাতে পারছেন। তখন স্যার বলেছেন যে আরেকটু দেখে তারপর বলবো। আরো 6 মাস 8 মাস চলে গেছে, তো বলছে না স্যার, এর তো কোনো উন্নতি হচ্ছে না। তখন স্যার তার কাছে হাত জোর করে বলেছে, বাবা এটা আমি সারাতে পারবো না, আর এটা যদি কোনো ডাক্তার তোমাকে সারিয়ে দেয় তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। বাকিটা আর বললাম না। স্যার তার কাছে জেন কাঞ্জিলার হাত জোর করেছে, কেন না, এই যে ফুড সোয়েট সাপ্রেশন করেও কিন্তু অনেক কিছু হয়ে থাকে। আমরা তো এরকম পায়ের ঘামের তো সার, সব লোকাল অ্যাপ্লিকেশন। কাঞ্জিলাল কিছু অকপটে তার প্রথম চিকিৎসক জীবনে ভুল স্বীকার করেছেন। কাঞ্জিলাল কি ভুল স্বীকার করেছেন, তিনি কিওর শব্দটি ব্যঙ্গার্থে বলেছেন। একটু মর্মান্তিক মৃত্যুর কথা এখানে তিনি উল্লেখ করেন নাই। তখন তিনি সম্পূর্ণভাবে হোমিওপ্যাথিতে আসেননি, তখন তার আবিষ্কৃত মলম, তিনি একটা মলম আবিষ্কার করেছেন, তখন হোমিওপ্যাথি কিছু কিছু করতেন, অ্যালোপ্যাথিটা বেশি করতেন। আবিষ্কার করে তার সন্তানকে একজিমা মাথায় হয়েছিল, সেটাকে তিনি সারিয়ে দিলেন। তিনি সারিয়ে দেওয়ার পর সেই ছেলেটা রক্ত আমাশায় রোগে আক্রান্ত হলো, এবং তার প্রায় রক্ত আমাশা হতো, এবং তার সালফার কিন্তু সহ্য হতো না, মানে সালফার জাতীয় ওষুধ সহ্য হতো না। তা ব্যাপার হচ্ছে কি, যে সেই পেশেন্টটি আলটিমেটলি কিন্তু রক্ত আমাশা ছেলেটি মারা যায়। মেধাবী ছেলে, তার নামটা এই মুহূর্তে মনে নেই আমার, 7-8-এ পড়তো যখন, তখন মারা যায়। তিনি তখন জেলে ছিলেন, আমাদের জেন কাঞ্জিলাল তখন জেলে ছিলেন, তখন পাকিস্তানে জেলে ছিলেন।
তো ফলে ব্যাপার হচ্ছে যে এই যে ছেলেটা যে মারা গেল, এরকম শিক্ষা তাকে পেতে হয়েছে। ডক্টর কেসি দাসের জীবনেও তার বড় সন্তানের কানের পুঁজ ন্যাচারাল ভাবে সাপ্রেশন হয়ে গেছিল। আলটিমেটলি মেনিনজাইটিস ডেভেলপ করে তার সন্তান মারা যায় এবং তিনি সন্তানের মাথায় হাত দিয়ে শুধু বলেছিলেন, ঈশ্বর আমাকে এইটুকুই ক্ষমতা দাও, আমার হাতে যেন কারো সন্তান না মৃত্যু হয়, আমি এইটুকু আশীর্বাদ চাই, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। তো ফলে ব্যাপার হচ্ছে যে এরা জীবনে কিন্তু অনেক আঘাত পেয়েছেন, কিন্তু আঘাতের বিনিময়ে আঘাতের গল্প কি তিনি লিখেছেন? আমাদের বেঁচে থাকার গল্প লিখেছেন, আমাদের উন্নত করার গল্প লিখেছেন। হ্যানিম্যানও তো তাই। হ্যানিম্যানের জীবনে দেখুন দুঃখ দুঃখ, আমরা হলে তো ভেঙে পড়তাম। আমাদের তো 50 টাকা হারালে পরে আমরা 3 দিন ঘুমোতে পারি না। বলে আমরা কি করে হোমিওপ্যাথিটা করবো কি করে? আমাদের সেই কাঠামোটা কোথায় মনের? ফলে এই যে ছেলেটি মারা যায় সেখানে তিনি কি বলছেন? উই হ্যাড এ লার্জ নাম্বার অফ ডিপলি রিপেন্টেন্টস পার্সোনাল এক্সপিরিয়েন্স। তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা তিনি কিছু বলছেন, আমরা বলি না, আমরা সব লুকাই। of kind in the early phases of our homeopathic practice, as instance the chronic টার্বো ওভারিয়ান ইনফরমেশন, মানে ওভার ওটা ইয়ার কি ওই অ্যাবসেস তৈরি হয় মনে মনে, ইয়ের মধ্যে ওভারির মধ্যে অ্যাবসেস তৈরি হয় এবং সেটাতে ফ্যালোপিয়ান টিউবও এসে যায়, এই ইনফেকশন ওখানে হয়ে যায়। এটা কি করে হয়েছিল না, এটা তিনি কি বলছেন? আফটার দ্য কিওর অফ লিউকোরিয়া উইথ ন্যাট্রামিউর অ্যান্ড সিপিয়া এটসেট্রা। ন্যাট্রামিউর সিপিয়া দেওয়ার পর তার কিন্তু এইটা ঘটনা হয়েছিল, এটা তিনি বলছেন। onset of tubercular meningitis after cure of offensive foot sweat, তিনি পেয়েছেন এটা। কি বলছে? টিউবারকুলার মেনিনজাইটিস হয়েছিল, নিশ্চয়ই মারা গেছে পেশেন্ট। কিসে? ফুট সোয়েট, পায়ের ঘামকে সাপ্রেশন করে হয়েছে। এবার সবারই কি টিউবারকুলার মেনিনজাইটিস হবে? টিউবারকুলার ডিজিজ তো হতে পারে। টিউবারকুলার ডিজিজ সবগুলোই কিন্তু খুব কষ্টদায়ক এবং শর্ট করে সারে না। ইনকিউরেবল ডিজিজ হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আমরা কি এরপরেও কি আমরা এই শুধু ঘামের চিকিৎসা করব? ঘামের ওই লোকাল সিমটম নিয়ে, ঘাম কোথায় হয়, কোন পায়ে বেশি কোন পায়ে কম, গন্ধ কেমন, পরিমাণ কেমন, হ্যাঁ, জল দিলে কেমন লাগে, জল না দিলে কেমন লাগে, এইসব নিয়ে কি চিকিৎসা করবো? এটা কি চিকিৎসা? মানুষটা কোথায়? মানুষটা যদি না থাকে আমার চিকিৎসার মধ্যে, তাহলে চিকিৎসা আমার করে লাভটা কি আছে? তাহলে আমরা কিছুটা হলো প্যালিয়েশন সাপ্রেশন কিওরের আইডিয়াটা আমরা একটু পেয়েছি। একজন সৎ হোমিওপ্যাথিক হোমিওপ্যাথের দৃষ্টিভঙ্গিতে উপশম বা দমনকে বাদ দিয়ে, আমি আগেই বলি সফলের মূল্যায়ন করেন। আপনার লাইফে যেটা উপশম বা দমন হয়েছে, সাপ্রেশন হয়েছে, সেটাকে বাদ দিয়ে কিওরটা ভাবুন না, দেখবেন কমে গেছে। আপনার সাফল্য প্রবল পরিমাণে কমে গেছে। এইটা হচ্ছে খুব কষ্টের জায়গা, আবার এটা শিক্ষারও জায়গা। তাই তো আমি তো শিখতে পারিনি, তাহলে আমাকে আরো পড়াশোনা করতে হবে। একটা কথা বারবার বলি, হোমিওপ্যাথিতে কোনো টিপস হয় না। কঠোর পরিশ্রম করে সৎভাবে আপনি যদি করেন, আপনাকে পেশেন্টরা শেখাবে এবং আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাদের যদি সুযোগ দেন বলার, তাদের প্রতিটি কথাকে যদি মূল্যায়ন করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আর তারাই তো পরীক্ষক, তারাই তো আপনাকে বলবে যে তুমি কিওর করেছো না প্যালিয়েশন করেছো না সাপ্রেশন করেছো, বুঝে নাও। যেমন একটা উদাহরণ এখানে একটা দেওয়া হয়েছিল, একটা উদাহরণ দেওয়া আছে, সেটা দিয়ে এখানে জেন কাঞ্জিলের একটা ইয়ে থেকেই বলছে, হ্যাঁ, কয়েক মাস পরে আবার ব্যথা, এটা একটা গন্ডগোল আছে। সেটা হচ্ছে কি যে একটা পেশেন্ট ছিল, যে পেশেন্টের অ্যাসিডের গোলমাল ছিল, খুব অম্বল হতো। এরকম পেশেন্ট আপনি পাবেন তো, আজকাল তো অনেক উন্নত চিকিৎসা হয়েছে, একটা করে সকালে ট্যাবলেট খেয়ে নিলে সারাদিন গোবর খেলেও কিছু হয় না। অর্থাৎ কয়েকটা বছর তো হবে না, তারপরে যখন হবে তখন তো কপালে দুঃখ আছে। এবং চিকিৎসা করতে গেলে দেখবেন এই ধরনের যারা পেশেন্ট আছে, আপনি যদি কনস্টিটিউশনাল মেডিসিন দেন, ওই গ্যাস অম্বলগুলো ফিরে এসে খুব কষ্ট দেয়।
এবং তখন কি পেশেন্ট আমরা মাথা খারাপ করে দেয়, একটু আরাম করে দিন, একটু আরাম করে দিন, এগুলো চেষ্টা করবেন। যখন রেকর্ডিং করবে তখন বলবেন এটা, দেখো বাবা এটা তোমার হতে পারে, এটা সহ্য করতে হবে, যে রাজি থাকো দেখবো, নাহলে চলে যাও, তোমার টাকার দরকার নেই। আমি বহু পেশেন্ট এরকম ছেড়ে দিচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা খাটার পর পেশেন্ট চলে গেছে, বলে ভেবে দেখবো, আর আসেওনি, টাকাও দেয়নি, চলে গেছে চলে গেছে। আমি তাতে লুজার হয়নি, লুজারটা ওই মুহূর্তে হয়েছিলাম, আলটিমেটলি লুজার হয়নি। তাহলে কি হচ্ছে যে পেশেন্টটা কি হলো, এরকম অনেকবার হয়েছে, হওয়ার পর পরীক্ষা টরীক্ষা করে দেখা গেল তার হাইপার অ্যাসিডিটি হয়েছে বা অম্ল রোগ হয়েছে। এটা বৈজ্ঞানিক আধুনিক চিকিৎসায় আরোগ্য লাভ করলেন। এরপর থেকে মাঝে মাঝে অম্বলে উৎপাত হয়, ওষুধ খায়, ঠিক হয়ে যায়। বছর 2 পরে কি হলো, পেটে ব্যথা এবং রক্ত বমি। পরীক্ষায় পেপটিক আলসার ধরা পড়লো। চিকিৎসকের পরামর্শে শল্য চিকিৎসা হলো, মানে অপারেশন হলো। এরপর থেকে কড়া নিয়মে জীবনযাপন শুরু হলো। সামান্য অনিয়মে কষ্ট হয়, রোগীর এখন কড়া নিয়মের খাঁচায় বন্দি। দেখবেন সব অ্যালোপ্যাথি পেশেন্ট গুলো সব এইরকম, এটা খেলে ওটা বেড়ে যাবে, ওটা খেলে ওটা হয়ে যাবে, এই আতঙ্কে তারা সবসময় কাটায়। কয়েক বছর পরে কি হলো, তার ক্যান্সার ধরা পড়লো এবং কিছুটা সময় বাড়াবার জন্য জীবনে কেমোথেরাপি হলো। তাহলে ঘটনা হলো, ক্যান্সার কি শুধু একটা রোগ? না, এই সিরিজ অফ সাপ্রেশন যেটা হচ্ছে, এই সাপ্রেশনের এন্ড রেজাল্ট হচ্ছে ক্যান্সার। এই যে ধারাবাহিকভাবে একটা সাপ্রেশন হচ্ছে, সবার ক্ষেত্রে ক্যান্সার নাও হতে পারে। কি হতে পারে? ইনকিউরেবল ডিজিজ হতে পারে, ক্যান্সার হতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি, অন্যদের সমালোচনা করার আগে আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমি যে কেসগুলোকে ট্যাকেল করছি, পেশেন্ট বলছে আমি ভালো আছি, এই ভালো থাকাটা কি অর্গানন সম্মত হয়েছে? নিজেকে কাটাছেঁড়া করা, নিজেকে কাটাছেঁড়া যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার বিবেক কোথায়? বিবেক তো নেই। তো ফলে আমাদের প্রতিটি ক্ষেত্রে এরকম চিন্তা ভাবনা করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি আজকে একটা ভূমিকা হলো। এরপর আমি আজকে একটু এগোবো। আচ্ছা, হ্যানিম্যান, আমরা কিন্তু অর্গাননের একটু পড়াচ্ছিলাম, ডাক্তার রহমতুল্লাহটা পড়াচ্ছিলেন আমাদের। সেটা হচ্ছে ওই প্রথম দিকে দেখবেন 17-18 পাতা পর্যন্ত হ্যানিম্যান এই সাপ্রেশনের গল্প বলেছে, এবং সাপ্রেশনের গল্পগুলো কিন্তু হ্যানিম্যান নিজের উদাহরণ থেকে দেন নাই। তখনকার যুগে অন্যপ্যাথির যে চিকিৎসকেরা ছিলেন তাদের উদাহরণ দিয়েছে। কটা দিয়েছিল এই মুহূর্তে ভাই মনে নেই আমার এগুলো ভুলে যাই আমি। হ্যাঁ, তা দেখবেন আপনি অর্গানন ইয়ে করলে দেখতে পারেন, অর্গাননের অ্যাপারেশন শুরু হওয়ার আগে এটা আছে, এবং সেটা আমরা করাতে করাতে বন্ধ করে ফেলেছি রেকর্ডের লোকের অভাবে। আমরা যদি আবার সুযোগ পাই আবার ওটা চালু করব। বেসিক বইগুলো পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যানিম্যান কিন্তু এইখানে মূলত স্কিন ডিজিজ সাপ্রেশনের কথাটাই এখানে বলেছেন, বাই লোকাল অ্যাপ্লিকেশন। স্কিন ডিজিজ সাপ্রেশনের কথাটাই তিনি বলেছেন এখানে মূলত, এবং ওর মধ্যে দেখিয়েছেন যে স্কিন ডিজিজ আবার স্কিন রিঅ্যাপিয়ার করার পর পেশেন্টের কিন্তু আরোগ্য হয়েছে। এইবার দেখুন স্কিন ডিজিজের মধ্যে কি কি ওখানে ইয়ে করেছেন, কি কি বলে, স্ক্যাবিসের কথা বলেছেন, তারপর টিনিয়ার কথা বলেছেন, এক্সিমার কথা বলেছেন। এই যে যতগুলো আছে এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু সবগুলোই কিন্তু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করা হয়েছে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আজও পর্যন্ত করা হয়, মানে বিজ্ঞানের আধুনিকতার ইয়েতে রিসার্চের মাধ্যমে কি করা হচ্ছে, সেই একই জিনিস করা হচ্ছে, শুধু ওষুধের কোয়ালিটিটা চেঞ্জ হয়েছে, মানে আরো ডেঞ্জারাস হয়েছে। এখানে কি হচ্ছে, এই লোকাল অ্যাপ্লিকেশন করা হচ্ছে। লোকাল অ্যাপ্লিকেশন করে কি হচ্ছে, আলটিমেটলি লোকাল অ্যাপ্লিকেশন হচ্ছে ক্রিম, মলম, লোশন, এগুলো সব লাগাচ্ছে। অনেকে আয়ুর্বেদিক বিভিন্ন রকম প্রিপারেশন লাগায়,
এইবার হচ্ছে কি, বর্তমান যুগে কি শুধু এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি? একটু ভাবতে হবে। হ্যানিম্যান তো তখন ওটা ছিল না, তাই ভাবতে পারেন না। তিনি কি বলছে এটা হচ্ছে। আরো কি হচ্ছে, এখন দেখবেন যারা একটু ধনী পরিবারে আছে তারা স্পা এর মধ্যে যায়। স্পা জানেন, বিভিন্ন ধরনের সুগন্ধি দিয়ে মিনারেল ওয়াটার দিয়ে তারা স্নান করে। বহু পেশেন্ট আছে যারা ডেটল জলে স্নান করে। বহু পেশেন্ট আছে যারা ডেটল সাবান, নিম সাবান রেগুলার মাখে। আর বহু পেশেন্ট পাবেন বগলের ঘামে দুর্গন্ধ, ওখানে ডিওডোরেন্ট দিয়ে করছে। বহু ইয়েতে দেখবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল মানে ওই পাউডার আছে, সেই পাউডার সে দিচ্ছে, আপনার কাছে আসছে, আপনি পাউডার দেখছেন, দেখেও কিছু বলছেন না। আপনি এগুলো খোঁজ খবরই তো নেননি সে এইগুলো করে কিনা, এগুলো করে কিনা খোঁজ খবর নেননি। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে লোকাল অ্যাপ্লিকেশন বাই এনি মোড, এটা যদি হয়ে থাকে, এইগুলো সব ক্রুড ড্রাগ। এই ক্রুড ড্রাগের লোকাল অ্যাপ্লিকেশন হয়েছে এবং এটার ফল কি হবে? সাপ্রেশন হবে। সাপ্রেশনের পরে ভয়ঙ্কর রোগ তৈরি হবে, এমনকি মৃত্যুও হবে। আজকাল মানুষের অনেক আয়ু বেড়ে গেছে বলতে কি, সাপ্রেশন হলে পরে দ্রুত যে সেই ভয়ঙ্কর অবস্থায় এসে গিয়ে সেরে গেল, এরকম ব্যাপারটা হয় না। মানুষ কিছুটা অ্যাডপ্ট করে ফেলেছে, কিন্তু হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার তাহলে কি হচ্ছে, এই যে এই ধরনের সাপ্রেশন গুলো হচ্ছে, এইবার দেখুন যারা একটু প্যাথোলজি ভালো বোঝেন, প্র্যাকটিস অফ মেডিসিনে ভালো নলেজ আছে, তারা কি করবেন? তারা ওই সিমটম গুলো খুব ভালো বোঝেন, তো ওই সিমটম গুলো কোন কোন ওষুধে বেশি পরিমাণে আছে সেইখান থেকে একটা থেরাপিউটিক্স চার্ট করে, থেরাপিউটিক সিমিলিমাম করে একটা ওষুধ দেবেন, দ্রুত সেটা সেরে যাবে। আপনারা দেখবেন 1 মাসে সোরাইসিস সেরে গেছে। কত 15 বছরের সোরাইসিস 1 মাসে সেরে গেছে। মিরাকেল, সব ম্যাজিক, সব জাদুকরি ব্যাপার। হাসবো না কাঁদবো বুঝতে পারি না। আমার মনে পড়ে ডক্টর কেসি দাসের একটা ঘটনা, একটা মনে পড়ে। একজন মহিলা, তার গায়ে কালো কালো ছোপ ছিল প্রচন্ড এবং ক্রমশ বেড়ে চলেছে, তাকে কোনোভাবে চিকিৎসা করে কিছু পাওয়া যাচ্ছে না। এবার কে স্যার তাকে থুজা 30 দিয়েছিল। তো থুজা 30 দিলে পরের মাসে দেখা গেল 50% কমে গেছে। তো স্যার তো প্লাসিবো দিয়ে ছেড়ে দিলাম। আমার স্যার দারুণ রেজাল্ট। বলে দারুণ রেজাল্ট বলছিস কি রে, 8-10 বছরের কেস 1 মাসে 50% চলে গেল, তারপর সাপ্রেশন হয়ে গেল না? তো আমি তো খুঁজে খুঁজে সাপ্রেশন পেলাম না, স্যারের ভয় ঢুকে গেছে। তারপরে দেখা গেল আস্তে আস্তে হলো, করার পর কয়েক মাস বাদে যখন বলছে যে স্যার আমার ওয়েট গেন হয়েছে, হ্যাঁ আমার ঘুম খুব ভালো হচ্ছে, তখন স্যার বললো এতদিন হাঁপ ছেড়ে বাঁচলাম রে। উফ, শোন, ক্রনিক ডিজিজ কিন্তু এত তাড়াতাড়ি সারে না, এটা হচ্ছে ব্যতিক্রমের মধ্যে পড়ে গেছে। ফলে বুঝতে পারছে যে সেরে গেলে আনন্দে দু বাহু তুলে নাচলেন, আর এখন তো ফেসবুক আছে দিয়ে দিলেন, দেখো আমি এতদিনের একটা স্কিনের এরকম তার একটা নাম থাকবে, আমি 1 মাসের মধ্যে সারিয়ে দিচ্ছি, 2 মাসে সারিয়ে দিচ্ছি, 3 মাসে সারিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দিস? হকারি, আর তো কিছু নয়। আমরা হোমিওপ্যাথ, আমাদের আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে আমরা বাঁচবো। কেন আমরা হকিং করব? রোগী পাঠাবে আমার কাছে, রোগী রেফার করবে, আমি কেন করব? কারণ হকিং এর মধ্যে কি ব্যাপারটা থাকে, এখানে ব্যবসায়ী মনোবৃত্তি থাকে। হোমিওপ্যাথ কোনোদিন ব্যবসায়ী হলে হোমিওপ্যাথ হতে পারবে না, ওইখান থেকে সে বিচ্যুত হয়ে যাবে। হোমিওপ্যাথি করেও সঠিকভাবে রোজগার হয়, তার জন্য যোগ্য হতে হয়। আর অযোগ্য লোক যদি বেশি টাকা কামায়, তার অযোগ্যতাগুলোকে সে ঢাকা দেয়। এইভাবে হচ্ছে তাদের এই প্র্যাকটিস অফ মেডিসিনের প্যাথোলজি নলেজ আছে, তারা কি করছে এইভাবে থেরাপিউটিক্স করে হায়ার পোটেন্সি দিয়ে। এগুলো ভয়ঙ্কর ক্ষতিকারক। আমি এগুলো কেন বলছি, আমি এরকম প্রচুর পেশেন্ট এখন পাচ্ছি, আমি রীতিমতো ভয় পাই এই পেশেন্টগুলোকে হাত দিতে। কিছু নাম ধাম তো বলে লাভ নেই, আমার কাছে আসছে, লুকিয়ে আসছে, তা বলে স্যার আমার নাম বলবেন না, আমি অমুকে গিয়েছিলাম, পেশেন্ট ছিলাম, গিয়েছিল, বলবেন না। আমি না না, আমার দরকার কি আছে বলা। এই হচ্ছে ফ্যাক্টর। ফলে আপনারা বুঝতেই পারছেন যে চারিদিকে কি চলছে হোমিওপ্যাথি নিয়ে, সেইখানে আপনাদের একটু কাজ করতে হবে, মানে ভালো সুস্থ মতন কাজ করতে হবে, এটা একটা ব্যাপার। এইবার দেখুন আরেকটা গন্ডগোল আমরা করি। আমরা
ফলো আপটা বুঝি না, ফলো আপ বুঝি না। কিরকম? আমরা ল এর কথাটা বলছি, ল ফলো করে আরোগ্য হবে, কিন্তু ল ফলো করতে গেলে আরো কতগুলো আরেকটা ভাবে ল ফলো করে, সবসময় কিন্তু ওইভাবে করে না। কিভাবে করে? যেমন আপনি একটা ওষুধ দিলেন, হ্যাঁ, ওষুধ দিলেন, ওষুধ দিয়ে যদি আমি সাপ্রেশনের কথা পরে আসছি, দেখা গেল তার ডিসচার্জ কিছু বেরোতে শুরু করে। যেমন ধরুন আপনি একটা পেশেন্টকে অ্যান্টিশোরিক দিলেন, অ্যান্টিশোরিক দেওয়ার পর কিছুদিন পরে তার ডায়রিয়া শুরু হলো, দিনে 8 বার 10 বার পায়খানা করছে। আর এখনকার লোক তো সেই অফিসে যাবে, ইয়ে যাবে, স্কুল যাবে, এ তো খুব সমস্যার ব্যাপার। এগুলোকে খুব ট্যাকেল করা খুব মুশকিল, মুখে বলা সোজা। এবার আপনি কি করলেন? শুনলেন, শুনে এবার আপনি কোনোভাবে এক্সাইটিং কজ খুঁজে পেলেন না, আপনি কি করবেন? ওই ডায়রিয়ার লোকাল সিমটম দেখে ওষুধ বন্ধ করে দেবেন। পেশেন্ট এসে বলেছে, সেটা তো টাকা দেয় আপনাকে। এই পেশেন্টটা যদি চলে যায় তাহলে তো আমার এটা তো গেল, এ গিয়ে 5টা লোকের নিন্দে করবে, আরো 5টা খদ্দের আমার কমে যাবে। এইরকম একটা আতঙ্কগ্রস্ত ভয়ে আমরা অনেক সময় উল্টোপাল্টা কাজ করে ফেলি। এই জায়গাটা সতর্ক হতে হবে। পেশেন্টের যদি ডায়রিয়া হওয়ার পর তার যদি দেখা যায় যে তার মেন্টালি ইমপ্রুভ করছে বা অন্য কোনো দিকে কিছু না কিছু ইমপ্রুভ করতে শুরু করেছে, দ্যাট ইজ ভেরি গুড আইডিয়া। আর শরিক পেশেন্টের অ্যান্টিশরিক দেওয়ার পর ডায়রিয়া আসাটা স্বাভাবিক, হতেই পারে এটা। কেন না? ডায়রিয়াটা হচ্ছে ন্যাচারাল ডিসচার্জ। ন্যাচারাল ডিসচার্জ তো আরাম থাকে, তাহলে এখানে শরিক এলিমিনেটিং প্রসেস চালু হয়ে গেছে। এইটা না বুঝে যদি ওটাকে সাপ্রেশন করেন, সর্বনাশ হয়ে যাচ্ছে। যেই চ্যালেঞ্জ তো এক জায়গায় বলেছেন যে আমি এরকম ভুল প্রচুর করেছি, আমিও করেছি, আস্তে আস্তে বলছি, কেউ শুনতে পাচ্ছে না, এরকম ভুল অনেক করেছি। এখন আর করি না, তার ডায়েট রেজিমেন্ট করে দিই, আর তাকে আমি একটু থ্রেট করি, তাকে থ্রেট করি আমি, এটা করলে আপনার ওই রোগ বেড়ে যাওয়া, অমুক হবে তমুক হবে, এসব বলি। 99% ক্ষেত্রে ওষুধ লাগে না, পেশেন্ট ঠিক হয়ে যায়। এখানে প্লাসিবোটা একটু বেশি করে দিয়ে পয়সা নিয়ে নেবেন, এটা চুরি নয় ভাই, এটা কিন্তু এটা একটা চিকিৎসা, প্লাসিবো দেওয়াটা। কারণ অনেকেই প্লাসিবো দিতেই জানে না। এখানে অনেক ক্ষেত্রে কি হয়, ডায়রিয়া হলো, তারপর কি হলো, দেখা গেল যে ডিসিউরিয়া হচ্ছে, পেচ্ছাপ করতে গিয়ে তার জ্বালা যন্ত্রণা করছে, ইয়ে করছে, আমরা ভয় পেয়ে গেলে, আরে বাবা নতুন কিছু একটা হয়ে গেছে বোধহয়। না, নতুন কিছু হয়নি, হোক না নতুন কিছু। এরকম দেখতে পাবেন এইভাবে এলিমিনেটিং প্রসেস গুলো চালু হয়ে যায়, অ্যাবনর্মাল গ্রোথ হতে পারে। আপনি চিন্তা করতে পারেন যে আমি তাকে লাইকোপোডিয়াম দিয়েছিলাম একটা পেশেন্টকে, সে বেড়াতে গেছে উত্তরাখণ্ডে, সেখান থেকে ফোন করছে, স্যার এখানে কি করব, কোনো ডাক্তার নেই, আমি কি করবো, আমি তো মরে যাবো। কেন, কি হয়েছে? না, আমার ডান নাক দিয়ে গল গল করে রক্ত পড়েছে গতকাল, আজকেও একটু বেরিয়েছে, কম বেরিয়েছে। বলছে আপনি তো ওষুধ তো নিয়ে যায় না, যেভাবে রক্তটা বন্ধ করবো। আমরা এক কাজ করবো, আপনার কাছে ওষুধ আছে তো আমার, সেই ওষুধটা আপনি 4 ঘন্টা অন্তর 2টো খান তো দেখি, খাওয়ার পর আমাকে রিপোর্ট করুন। সন্ধ্যেবেলা রিপোর্ট করে বলে, হ্যাঁ একটু সামান্য হয়েছে, একটু একটু বেরিয়েছে, কেসটা কমপ্লিট চলে গেল। হোয়াট ইজ দিস? আরে বাবা, রক্ত বন্ধ করে ওষুধের নাম তো আমরা অনেক জানি, আমি তাকে বলে দিলে হয়তো খুঁজে পেতে, হয়তো সে কোনো জায়গায় জোগাড়ও করতে পারে, কিন্তু আমি তাকে বলতে পারো যে তুমি ওটা খাও? না, লাইকোপোডিয়াম দেওয়া আছে, তার রাইট সাইডই আছে, রাইট সাইডে, এবং তার একটা অনেক আগে ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়তো, সেটা কোন সাইড দিয়ে পড়তো সেটা বলতে পারেন। তাহলে দেখুন, নাক দিয়ে রক্ত পড়লে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে ওষুধ দিয়ে দেবো? বুঝতে হবে না যে দিস ইজ এলিমিনেটিং প্রসেস, ওটা দিলেই তো সাপ্রেশন হয়ে যাবে। কি ধরনের ভুলগুলো আমরা করি, আমরা এরকম বলি তো যে ক্রনিক ওষুধের চিকিৎসা করছি, একটা অ্যাকুট কন্ডিশন চলে আসলো, তখন কি করব? না, ওই অ্যাকুটটাকে সারিয়ে নিতে হবে, সবটা সারাতে যাবেন না। ওটা ভাইটাল ফোর্সকে সারাবার সুযোগ দেন। তিনি ভাইটাল ফোর্স যখন দায়িত্ব নিয়েছে, কেন সেখানে নাক গলাতে যাবেন? তাকে শুধু কাউন্সিলিং করুন, দরকার হলে থ্রেট করুন, তাতে থাকলে থাকবে, চলে যাবে। আরে বাবা, ভালোভাবে বোঝালে অধিকাংশই থাকে, 2-1জন বাদ দিয়ে। আর যারা ওরকম করে তাদের তো কপালে দুঃখও থাকে অনেক কিছু,
আমি অনেকে দেখেছি এই ওষুধ দেওয়ার পর তার হ্যামারার্স বেরিয়ে চলে এসছে, পাইলস হয়ে গেছে। আমি তো অবাক, ছিল নাকি কোনোদিন? বলে না, কোনোদিন ছিল না। বলে আমার বাবার পাইলস ছিল, আমার ঠাকুরদার পাইলস ছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার? আচ্ছা, পাইলসটা বেরিয়েছে, এবার দেখুন টোটালি অন্য জায়গার সিমটম গুলো দেখুন, পেশেন্ট ইজ টোটালি পেশেন্ট হিসেবে সে ভালো আছে। তাহলে কি পাইলসের চিকিৎসা আবার করবেন? অধিকাংশ ক্ষেত্রে ওই ওষুধই চলে যায়। পাইলস একটা নতুন এসছে, আমি ফরাস করে ওষুধ দিয়ে দিলেন। কারণ পাইলস সম্বন্ধে আপনার অনেক জ্ঞান, তো পাইলস এক্সটার্নাল ইন্টারনাল অনেক জ্ঞান আপনার, বুঝে সুঝে জ্ঞানটাকে লাগাতে হবে। হুম। এরপরে কি হলো, অ্যাবনর্মাল গ্রোথ হয় অনেকে, আঁচিল বেরিয়ে যায়, টিউমার বেরিয়ে যায়, এরকম ঘটনা আমরা প্রচুর দেখেছি। ফলে আমাদের কিন্তু এইগুলো বেরিয়ে গেলেই যে আপনাকে অন্য ওষুধ দিতে হবে তা নয়, কিন্তু স্টে স্টে করুন। স্টে করলে পরে কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই সলভ হয়ে যাবে সমস্যাটা। তো আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, আমি সেটা জানা থাকলে উত্তর দেবো। ধন্যবাদ। এগারো মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে বলছে, আমাকে শো করছে। যা কিছু করবো প্রশ্ন 11 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আমার? স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারে। জি, সম্মানিত ডক্টর বৃন্দ, আমরা আমাদের স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন। একজন ভাই হ্যান্ড রাইজ করছে, আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি ডেকে নিচ্ছি। তো প্রথমেই প্রশ্নের জন্য অনুরোধ করছি আমাদের নিয়মিত লিসেনার, আমাদের একান্ত প্রিয় আকবর হুসাইন। আকবর হুসাইন, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। স্যারের কাছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে স্যার একটা কথা বললেন যে অনেক সময় ক্রনিক ডিজিজের চিকিৎসা করতে গিয়ে আমরা অ্যাকুইট সিমটম পেয়ে যাই। তো এই ক্ষেত্রে আমরা অ্যাকুইট সিমটম এটাকে কিভাবে বুঝবো, নাকি এটা কোনো একটা রোগের সাপ্রেশন হিসেবে আমরা ধরবো? এটা আমরা বুঝবো কিভাবে, বা সাপ্রেশনটা আসলে আমরা কি কোনো রোগ সাপ্রেশন যে হয় সেটা আমরা বোঝার একটা উপায়টা কি? এটা আর কি দেখুন, জানার ছিল আর কি। যেটা অ্যাকুট কন্ডিশনটা যেটা আসবে সেটা আগেতে কোনোদিন ছিল কিনা সেটা যদি জানতে পারেন তাহলে সাপ্রেশনটা রিলিজ হয়ে গেল, বুঝতে পারলেন। আর যদি ওটা যদি না হয় তাহলে অ্যাকুট কন্ডিশনটা আসলে তখন পেশেন্টটা কেমন আছে, পেশেন্টের সার্বিক লক্ষণগুলো কেমন আছে সেটা আপনাকে দেখতে হবে। সেটা দেখলে পরে মজা বুঝতে পারবে। যেমন ধরুন, আমার একবার মনে আছে একটা বাচ্চাকে, ওর হচ্ছে ওই 8 দিন 10 দিন পর পর পায়খানা করতো, পেট ফুলে যেত। 3-4 দিন আগে পায়খানা মাঝে সাঝে করতো, প্রচন্ড শক্ত পায়খানা ছিল, মলদার ফেটে যেত। তাকে টিউবারকুলিনাম দিয়েছিলাম। টিউবারকুলিনাম দেওয়ার মাস দিয়ে পরে কি হলো, ও একটু তালের বড়া কয়েকটা খেয়েছিল। আরে বাবা, তার পায়খানা, সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত পায়খানা করেনি, ও পায়খানা করে যাচ্ছে আর এদিকে খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। তো শনিবারে হয়েছে, তো সেই পেশেন্টটা সোমবারে এসছে। আমি বলি যে এতদিন কি করছিলেন? বলে কি করব, আমার মেয়ে তো খেলছে, লাফাচ্ছে, মারপিট করছে, আবার খেতেও চাইছে। আপনি তো এরকম আমাকে বোঝান তো, পেশেন্টদের দেখেছি। হ্যাঁ, রোগীটা ভালো আছে কিনা, সে পায়খানা করছে করুক না, সে তো খেলছে, দুর্বল তো হয়নি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। পেশেন্টকে যদি কাউন্সিলিং করেন, সহজভাবে বোঝান, দেখবেন পেশেন্টরা বেশিরভাগই আপনাকে সমর্থন করবে। একটা আন্তরিকতা বুঝতে পারে মানুষ, জানেন তো। আন্তরিকতা ঠিক বলে বোঝানো যায় না, হৃদয় দিয়ে যখন আপনি তাকে দেখবেন, সে আপনার অন্তরের ছোঁয়া পেলে পরে সে কিন্তু আপনাকে নিশ্চয়ই সাপোর্ট করবে, আপনার কথা শুনবে, অপেক্ষা করবে।
আমি কি বোঝাতে পেরেছি আপনাকে কোনটা সাপ্রেশন হলো বা কোনটা হলো, এলিমিনেশন হলো? জি স্যার, বুঝতে পেরেছি, বাট সাপ্রেশনের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বললে একটু ভালো হইতো। না, সাপ্রেশনের ব্যাপারটা হচ্ছে কি যে সাপ্রেশন ওরা আছে কিনা ভবিষ্যতে পাস হিস্ট্রি দেখতে হবে যে ওরকম ছিল কিনা তার। আবার বংশ হিস্ট্রিতে ওই যে যেমন ওই যে যার এসছে, পাইলস এসছে, হ্যামারার্স এসছে, তার হ্যামারার্স কোনো কালে ছিল না, কিন্তু তার বাবা মায়ের তার বাবা কি মায়ের এরকম ছিল। তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে, এইটা ওষুধ দেওয়ার পর এইটা বেরিয়ে চলেছে, এই সাপ্রেশনটা তার ব্যক্তিগত সাপ্রেশন না, তার ভেতরে অলরেডি ওটা ডেভেলপ করতে শুরু করেছিল, ভবিষ্যতে হয়তো হতো। এরকম একটা আমি ভাবনা চিন্তা করছি। এরকম আমি অনেকগুলো কেস দেখেছি, সেই জন্য বলছি এগুলো চলে যায়, দেখেছি, ওষুধ লাগে না। যখন এরকম আমি তখন জিজ্ঞেস করি বংশ হিস্ট্রিতে কার ছিল, কি ব্যাপার ছিল, এগুলো জিজ্ঞেস করি। আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাবেন, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা ওষুধ দেওয়া বন্ধ করবো। হ্যাঁ, ওষুধ না দেওয়াটাই আজকাল সবচেয়ে বেটার। আপনার সিলেকশন অফ মেডিসিনটা যদি পারফেক্ট হয়, আপনি একবার ভালো করে দেখে নেবেন যে মেডিসিন সিলেকশনটা ঠিক হয়েছে কিনা, জিজ্ঞাসাবাদ করে সব যদি বুঝতে পারেন, কিচ্ছু করবেন না। আর পেশেন্ট তো মরমর হয়ে যাচ্ছে না, 6-7 বার পায়খানা করলে কি মরমর হয়ে যায়? তা তো হয় না। পেশেন্টটা কেমন আছে, ওই যে বললাম, সে এতবার পায়খানা করছে, মারপিট করছে, খাচ্ছে যাচ্ছে, সবই করছে, বলে আপনি বোঝান না, আমি দেখে শুনেছি তো আপনার কথা, আমি দেখছি যে রোগের তো কষ্ট বেশি নেই, ওই জন্য আমি অপেক্ষা করছি। যে বলছে সে কিন্তু লেভেন 4-5 পর্যন্ত তার বৃদ্ধি। তো ঠিক আছে, আমরা বুঝতে পারবো যখন তার ভাইটাল ফোর্সটা স্ট্রং থাকবে, তখন আর আমরা আর এটাকে আর ইয়ে করবো না। কিচ্ছু করবো না। আর আপনি যদি কিছু করে ফেলেন না, পেশেন্টটাকে আপনি আলটিমেটলি সারাতে পারবেন না, আপনি সারাতে পারবেন বুঝতে না। পেরেছি স্যার। আমার একটা কেস এরকম একটা হয়েছিল, বুঝলেন, একটা ওই সোরাইসিসের পেশেন্ট, এক ডাক্তার, তাকে তো যাচ্ছে তাই ভাবে গালাগালি করেছিলাম। তার ওই ওষুধ দেওয়ার পর তার প্রিভিয়াস সব সিমটম গুলো ফিরে আসতে শুরু করেছে, মেন্টাল, ছোটবেলা থেকে তার ওই অপমান অমুক্ত, সে কি করেছে, একটা স্ট্যাপিসেক খেয়ে বসে আছে, সহ্য না করতে পারে, ঘুমোতে পারছে না, ইয়ে করতে পারছে না, ব্যাস যেই ওটা খেয়েছে ওগুলো সব বন্ধ হয়ে গেছে, হুড় করে বাড়তে শুরু করেছে। আমাকে এসে বলছে, না আমি তো কিছু করি, আর বাজে কথা বলো না, বাজে কথা বলো না। মানুষ বেইমানি করতে পারে, নীতি বেইমানি করে না। চেপে ধরতে তখন বলছে, স্যার কিছু ভুল করেছি, এরকম করে ফেলেছি। তোমার কপাল খারাপ, আর সারবে কিনা জানি না, 2 মাস পরে আসো, এখন আর কোনো ওষুধ দেবো না। 2 মাস, হ্যাঁ মরে যাবে, আমি ওষুধ দেবো। 1.5 মাস বাদে এসে কান্নাকাটি করে এসছে, এসার পর তখন আমার সিমটোমেটিক চেঞ্জ হতে, তাকে আমি কার্সিনোসিন দিয়ে গেলাম। কার্সিনোসিন দেওয়ার পর কিন্তু তার কানের পুঁজটা ফেরত আসলো, এইগুলো সব আসছে, এখন অনেক বেটার আছে। এইরকম লাখ খুব কম লোকের হয়, বেশি ক্ষেত্রে সাপ্রেশন হয়ে গেলে পরবর্তীকালে আর কিছু করা যায় না। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আমার। ওই জন্য সাপ্রেশন খুব বুঝে করতে হবে, ওষুধ দেওয়াটা, ওষুধ না দেওয়াটা শিখুন। ওষুধ না দিলে 2-4টে রুগী আপনার ভেগে যাবে, পালিয়ে যাবে ভুলের জন্য। ওষুধ দিয়ে ভুল করলে কিন্তু বহু লোকের ক্ষতি হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর 4 মিনিট আছে, এটা মনে জি মোবাইল থেকে ল্যাপটপ থেকে খোলা হয়েছিল মনে হচ্ছে। জি স্যার, জি স্যার, আজকে মানে টাইমটা কেন জানি আমাদেরকে ফিক্সড করে দেওয়া হয়েছে, সার্বিকভাবেই আমরা 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা ক্লোজিং এর দিকে যেতে চাই। আমি আজকের ক্লাসে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ডক্টরদের মধ্যে পার্থ স্যার উপস্থিত আছেন। স্যার আপনি 2 মিনিটে যদি কিছু বলেন। পার্থ স্যার। হ্যাঁ, বিষয় হচ্ছে, ধন্যবাদ আমিন স্যার, আমাকেও ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আমরা তো দেখলাম বিভিন্ন ওষুধের, কিন্তু এখানে একটা রেফারেন্স একটু আমি টানতে চাইছি। সেন্টের রেপার্টারি পেজ নম্বর 728, 7 to 8। এইখানে মেনসেস সাপ্রেস্টের আন্ডারে কত রকমের হতে পারে দেখুন। এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু সেইটা কি বলছে কি, অ্যাঙ্গার ফ্রম, বাথিং ফ্রম, সাপ্রেসড, কিন্তু মেনসেস সাপ্রেসড, অ্যাঙ্গার ফ্রম, মেনসেস সাপ্রেসড, বাথিং ফ্রম, স্যাগ্রিং ফ্রম, চিল ফ্রম। দেখুন এইগুলো কিন্তু একটা ওষুধ নয়। কোল্ড ফ্রম, কোল্ড বাথ ফ্রম, কোল্ড ওয়াটার পুটিং হ্যান্ডস ইন, মেনসেস সাপ্রেসড, ড্যাপনেস ফ্রম, ড্যান্সিং আফটার এক্সেসিভ,
হ্যাঁ, এই যে এখানেতে আপনারা খুললে দেখতে পাবেন যে এটা অনেক রকমের আছে এবং এইগুলো কোনোটাই কিন্তু ওষুধ দিয়ে সাপ্রেশন নয়। আমার তো অনেক ওষুধের কথা বলেছেই, তাহলে আমাদের এইগুলোকেও কনসিডার করতে হয় যে এই যে সাপ্রেসটা হয়ে গেল তার কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আর ব্যাপার হচ্ছে যে সাপ্রেসড হলো না সেটা কি হলো, আমার তো সবটাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিভিন্ন উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছে। আসলে এটা ডিজিজ একটা নতুন ডিজিজ, যেমন একজন বললেন আকবর সম্ভবত, যে অন্য কোনো অ্যাকুট একটা রোগ আসলে সেখানে আমরা কি করব। আসলে যখন একটা ক্রনিক মেডিসিন দেওয়া হয় তখন অ্যাকিউট এক্সারবেশন যেগুলো হয় সেগুলো কিন্তু আর আলাদা করে দেওয়া হয় না। কারণ কি, আপনি যখন একটা থ্রোলি কেস টেকিং করেছেন তার তো টোটাল সব করেছেন, তার মেন্টাল সিমটম, ফিজিক্যাল জেনারেল সবকিছু ধরেই তো করেছেন। এই জন্য সাধারণত বারবার যেটা অমর বোঝাবার চেষ্টা করেছে, হ্যান্ডস অফ করাটা শিখুন, প্লাসিবো দেওয়াটা শিখুন। এই প্লাসিবো দিতে দিতে তখন দেখবেন চলে যাবে। এবং আমার নিজেরও, আমিও লাইকোপোডিয়ামের পেশেন্ট, আমিও কিন্তু লাইকোপোডিয়াম আর এছাড়া বিভিন্ন রকমের এই যে 10-12 বার বোধহয় ওই যে ডায়রিয়াটা আমি আরো বেশি দেখেছি, 35-40 বার পর্যন্ত। কিন্তু রুগীকে যেহেতু আগে থাকতে এগুলো বলে দেওয়া ছিল, কাজে রুগী কিন্তু সহ্য করেছে এবং আলটিমেটলি কিন্তু রুগী কিউরেটিভ স্টেজের দিকেই কিন্তু গেছে। আর ওইগুলো করতে গেলে স্কিন ডিজিজ যে অ্যাপিয়ার করে খুব বিভৎস ভাবে রুগী একদম পর্যদস্ত করে দেয়, বারবার রিকোয়েস্ট করে। যাই হোক, টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, গুড নাইট জি। জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। যে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, বিশেষ করে আজকে আমাদের সম্মানিত স্যার অমরনাথ স্যার যে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছি, আমি রেকর্ড করেছি, কালকে গ্রুপে